জেল থেকে পালানোর ঘটনার উপর নির্মিত সিনেমা তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু যেখানে একজন বা দুজন নয় বরং ৪৯ জন কয়েদি একসাথে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায়, তখন বিষয়টি কল্পনা করাও কঠিন হয়ে পড়ে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ইম্পসিবল মিশন সফল করতে তারা কারাগারের ভেতর থেকে প্রায় ৬০ টন মাটি সরিয়ে ফেলেছিল, অথচ পুলিশ তার বিন্দুমাত্র আঁচও করতে পারেনি। কিভাবে সম্ভব হলো এই দুঃসাহসিক জেল ব্রেক? তাদের এই সুড়ঙ্গ খুঁড়ে পালানোর পেছনের আসল রহস্য বা নেপথ্যের গল্পটাই বা কি? সবকিছুর উত্তর জানতে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিনেমাটির পটভূমি দক্ষিণ আমেরিকার দেশ চিলি। সময়টা ১৯৯০ সালের কাছাকাছি। চিলিতে তখন দীর্ঘ সামরিক শাসনের অবসান হতে চলেছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। যারা সেই সময় স্বৈর শাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছিল তাদের অনেককেই সন্ত্রাসী তকমা দিয়ে সান্তিয়াগোর একটি হাই সিকিউরিটি জেলে বন্দী করা হয়। এই জেলের ভেতরটা ছিল অনেকটা নরকের মতো। চারিদিকে উঁচু দেয়াল, কাঁটাতারের বেড়া আর সশস্ত্র গার্ডদের কড়া পাহারা। ইন্সপেক্টর ব্রাউলিও যখন নতুন বন্দীদের সেলে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি স্পষ্ট করে বলে দেন, এখানে তোমাদের কোনো হিউম্যান রাইটস নেই, তোমরা এখন থেকে রাষ্ট্রের শত্রু। বিশেষ করে জেনারেল আন্দ্রেড এর নির্দেশ ছিল এই বন্দীদের ওপর যেন অ্যান্টি টেরোরিজম ল প্রয়োগ করা হয়। এর মানে হলো ২৪ ঘন্টা নজরদারি, আর পালানোর সামান্যতম চেষ্টা করলেও সরাসরি মাথায় গুলি। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও ৫ জন মানুষের মাথায় তখন ঘুরছিল অন্য কিছু। তারা জেলে এসেছিল বন্দী থাকতে নয়, বরং জেল ভেঙে বেরিয়ে যাওয়ার এক অসম্ভব ব্লুপ্রিন্ট নিয়ে। এই দলের লিডার হলো লিওন। সে কোনো সাধারণ কয়েদি নয়, সে একজন পেশাদার আর্কিটেক্ট। তার তীক্ষ্ণ বুদ্ধি আর ইঞ্জিনিয়ারিং জ্ঞানই ছিল এই মিশনের মূল শক্তি। লিওন জানতো জেল থেকে বের হতে হলে দেয়াল টপকানো সম্ভব নয়, কারণ ওয়াচ টাওয়ার থেকে স্নাইপাররা সবসময় লক্ষ্য রাখছে। একমাত্র রাস্তা হলো মাটির নিচ দিয়ে যাওয়া। তাদের প্ল্যান অনুযায়ী দোতলার ৫০ নম্বর সেলটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ লিওনের ক্যালকুলেশন বলছিল ৫০ নম্বর সেলের ঠিক নিচেই একটি স্টোর রুম বা খালি জায়গা আছে, যেখান থেকে সুড়ঙ্গ শুরু করা সহজ হবে। কিন্তু ভাগ্যের পরিহাসে তারা যখন সেলে পৌঁছালো, দেখলো ৫০ নম্বর সেলটি আগে থেকেই অন্য বন্দীরা দখল করে নিয়েছে। লিওন দমে না গিয়ে পাশের ৫১ নম্বর সেলটি নিল। যদিও এতে তাদের সুড়ঙ্গের অ্যাঙ্গেল কিছুটা বদলে গেল, তবুও মিশন শুরু করার জন্য এটাই ছিল তাদের কাছে একমাত্র উপায়। বন্দীরা তাদের নতুন জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে। কেউ কেউ ১ ঘন্টার বিরতির সময় কার্পেটিং, রান্না, গান গাওয়া ইত্যাদির মধ্যে শখ বেছে নিচ্ছে। লিওন, রাফায়েল এবং জার্মান লোকটি পরিকল্পনাটি নিয়ে আলোচনা করল। লিওন একজন আর্কিটেক্ট এবং এই অভিযানের মূল পরিকল্পনাকারী। সে জানে যে প্রাচীর থেকে কয়েক মিটার দূরে পাম গাছে ঘেরা মাপোচো নদী রয়েছে। সুড়ঙ্গের দূরত্ব তাদের পদক্ষেপের সংখ্যা দিয়ে গণনা করা যেতে পারে, যেখানে প্রতি ২ পদক্ষেপ ৫ ফুট হিসেবে ধরা হয়। এর মানে সুড়ঙ্গটি প্রায় ৭০ মিটার লম্বা হওয়া উচিত। এত লম্বা একটি সুড়ঙ্গ খনন করতে তাদের প্রায় ৬০ টন মাটি সরাতে হবে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, প্রহরীদের নজরে না পড়ে তারা এত মাটি কোথায় রাখবে? যখন ৩ জন মিলে পরিকল্পনাটি নিয়ে আলোচনা করছিল, তখন পাওলো নামের এক সহবন্দী তাদের দেখছিল। পরে সে রাফায়েলের কাছে গিয়ে তারা যা করার চেষ্টা করছে তাতে যুক্ত হতে চায়। ৩ জন তাকে বিশ্বাস করে এবং তাকে দলে অন্তর্ভুক্ত করে নেয়। পরবর্তী দৃশ্যে তারা নিচতলার সেলে আছে, যেটি টানেলের প্রবেশপথ হওয়ার কথা। তাদেরকে দেয়ালে একটি গর্ত করতে হবে এবং অবশিষ্ট অংশ দিয়ে একটি ব্লক তৈরি করতে হবে। এভাবে তারা যখন কাজ করবে না, তখন ব্লকটি ব্যবহার করে গর্তটি লুকিয়ে রাখতে পারবে। এরপর লিওন টন টন মাটি লুকানোর জন্য একটি জায়গা খুঁজতে থাকে। একজন গিটারিস্ট বিষয়টি আঁচ করতে পারে এবং তাকে একটি স্ক্রুড্রাইভার দেয়। তাকেও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর যন্ত্রটি ব্যবহার করে লিওন ছাদে একটি বর্গাকার ছিদ্র করার চেষ্টা করে। আগামী কয়েকদিন তাদের ঠোকাঠুকির শব্দ যথাসম্ভব কম রাখতে হবে। যদিও গিটারিস্ট বাইরে গান গেয়ে আওয়াজ কমানোর চেষ্টা করছে, শেষ আঘাতে ছাদ থেকে সিমেন্টের ২টি ব্লক পড়ে যায়। এরপর লিওন যখন সেখানে মাথা বের করে দেখে, সে আবিষ্কার করে প্রচুর পরিমাণ জায়গা এবং এইখানে ৬০ টনেরও বেশি মাটি অনায়াসেই রাখা যাবে, যার ফলে তারা তাদের মাটি রাখার জায়গা পেয়ে যায়। এরপরে যেহেতু বিকেল হয়ে আসছিল, অর্থাৎ গার্ডরা চেকিং এর জন্য আসবে। এদিকে তাদের এই ছিদ্রটাও বন্ধ করতে হবে, না হলে গার্ডরা যদি একবার দেখে ফেলে তাহলে তাদের সব প্ল্যান তো ভেস্তে যাবেই, পাশাপাশি তাদেরকে হত্যা করা হবে। লিওন তখন দ্রুত অন্যদের ডিম ও চুন আনতে বলে, যাতে তারা একটি মিশ্রণ তৈরি করে তারা মাত্র যে ছিদ্রটি করলো দেয়ালে, এই ছিদ্রটি বন্ধ করতে পারে। দলটি কাজ ভাগ করে নেয় এবং কাজে লেগে পড়ে। কিন্তু ঠিক তখনই গিটারিস্ট একটি নির্দিষ্ট গান গেয়ে ইঙ্গিত দেয় যে প্রহরীরা আকস্মিক তল্লাশি চালাচ্ছে। এরপর সে ঠিক সময়ে ব্লকটি তৈরি করতে পারে এবং তার উপর একজন মহিলার পোস্টার লাগিয়ে দেয়। যখন প্রহরীরা ঘরটি
পরীক্ষা করে তারা পোস্টারগুলোকে তেমন গুরুত্ব দেয় না। তবে একজন প্রহরী যেই না পোস্টারটি খুলে দেখার চেষ্টা করবে ঠিক তখনই বাইরে থেকে তাকে ডাক দেওয়া হয় এবং সে বেরিয়ে যায়। কয়েদিরা কারাগারে আসার পর এখন 30 থেকে 40 দিন হয়ে গেছে। আজ সাক্ষাতের দিন, যেখানে তাদের আত্মীয়রা আসে। এই দিনে রাফায়েলের স্ত্রী তার সাথে দেখা করতে আসে, কিন্তু স্ত্রী বাচ্চাদের না আনায় তাদের মধ্যে ঝগড়া হয়। সাক্ষাতের পর দলটি আরো ভালো একটি ব্লক তৈরি করতে থাকে, যা প্রহরীরা দেখলেও সন্দেহজনক মনে হবে না। তারা কাঠের একটি ফাঁপা বাক্স সিমেন্ট দিয়ে ভর্তি করে এটি তৈরি করে। ব্লকটি তৈরি হয়ে গেলে তারা সেই দেয়ালে হাতুড়ি পেটানো শুরু করে, যেটা টানেলের প্রবেশপথ হওয়ার কথা। সেলটি অবশিষ্ট সিমেন্ট দিয়ে ভরাট করা হয়। যখন তাদের ইন্সপেক্টর আসার খবর দেওয়া হয়, তারা দ্রুত সব নোংরা পরিষ্কার করে ফেলে এবং কাজ করার ভান করে। সৌভাগ্যবশত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রহরীটি আশেপাশে না তাকিয়েই চলে যায়। লিওন রেডিওতে উচ্চস্বরে গান বাজিয়ে দেয়ালে হাতুড়ি পেটানো চালিয়ে যায়। দেয়ালটি যথেষ্ট বড় হয়ে গেলে তারা ব্লকটি ভেতরে বসিয়ে দেয় এবং বাকি সিমেন্ট দিয়ে এমনভাবে ঢেকে দেয় যাতে দেখতে নিখুঁত মনে হয়। অবশিষ্ট সিমেন্ট একটি ব্যাগে ভরে 51 নম্বর সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে লিওন ওটা ছাদের ওপরে মাচায় রেখে লুকিয়ে ফেলে, এমন জায়গায় যেখানে প্রহরীরা তাকানোর কথা ভাবেই না। পরের কয়েকদিন ধরে এটা চলতে থাকে। গিটারিস্ট সবসময় সেলের বাইরে অপেক্ষা করে, কে আসছে আর কে যাচ্ছে তার উপর নজর রাখার জন্য। বাকি 4 জন পালাক্রমে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করে। মাটির অবশিষ্টাংশ বিভিন্ন দিনে বিভিন্ন ব্যাগে রাখা হয় এবং উপরের তলায় নিয়ে গিয়ে চিলেকোঠায় ফেলে দেওয়া হয়। তারপর সিমেন্টের ব্লক ব্যবহার করে দুটো গর্তই বন্ধ করে দেওয়া হয় এবং সেগুলোকে লুকিয়ে রাখা হয়। দলটি যথেষ্ট সোশ্যাল প্রেজেন্স বজায় রাখে যাতে তাদের সন্দেহজনক মনে না হয়। তবুও অস্কার নামের এক চালাক কয়েদি দেখে যে তারা প্রতিদিন একই রুটিন এমনভাবে অনুসরণ করে যা তার কাছে অস্বাভাবিক মনে হয়। 77তম দিনে লিওন এখন পর্যন্ত খোঁড়ার সুড়ঙ্গটির দৈর্ঘ্য মাপেন। এটা যে একেবারেই যথেষ্ট নয় তা দেখে তিনি হতাশ হন। এই গতিতে চললে কাজটি শেষ করতে তাদের কয়েক বছর লেগে যাবে, যার মানে হলো প্রহরীদের তাদের ধরার সুযোগ আরো বেড়ে যাবে। লিওন বুঝতে পারে যে তাদের লোকবলের অভাব রয়েছে। সেই দিনের পর জার্মান ওপরের তলায় মাটি নিয়ে যাওয়ার দৈনন্দিন কাজটি করছিল, কিন্তু এবার তাকে থামানো হয়। একজন প্রহরী তাকে ব্যাগের ভেতরে কি আছে তা দেখাতে বলে। সে ঘাবড়ে গিয়ে তা দেখায়, কিন্তু মাটিটা ছিল জিনিসপত্রগুলোর নিচে, অর্থাৎ ব্যাগটি উপর থেকে দেখে মনেই হবে না যে ভেতরে মাটি আছে। প্রহরী তাকে অফিসে আসতে বলে। এরপর প্রহরী যখন অন্যদিক তাকিয়ে হাঁটা শুরু করে, ঠিক ওই মুহূর্তেই তারা ব্যাগটি পাল্টে ফেলে। অফিসে পৌঁছানোর পর প্রহরী তাকে টাকার বিনিময়ে নগ্ন ম্যাগাজিন কেনার প্রস্তাব দেয়। এ কথা শুনে জার্মান স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং সে যেটা ভাবছিল যে প্রহরী তাকে সন্দেহ করছে, সেই সন্দেহ থেকে সে মুক্ত হলো। পরবর্তী দৃশ্যে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকলেও 3 জন রেডিওতে খবর শুনতে শুনতে সুড়ঙ্গ খোঁড়া চালিয়ে যায়। তারা জানতে পারে যে চিলির জনগণ স্বৈরশাসককে পুরোপুরি উৎখাত করেছে এবং দেশে ডেমোক্রেসিকে স্বাগত জানিয়েছে। এটা তাদের জন্য দুঃসংবাদ, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই খবরটি তাদের আরো কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে তোলে, যাতে তারা দ্রুত বাইরে যেতে পারে। 86তম দিনে লিওন মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা বন্দীদের একত্রিত করে। পরিকল্পনার প্রতিটি খুঁটিনাটি বলার আগে সে তাদের সুড়ঙ্গের অগ্রগতি দেখায়। কাজের অগ্রগতি দেখে দলটি সঙ্গে সঙ্গেই তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। যেহেতু এমনিতেও তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাই এটাই ছিল তাদের সামনে একমাত্র উপায় মুক্তি পাওয়ার। এরপর তাদের কাজ পুরো দমে শুরু হয়। দিনের বেলা তারা যাতে ধরা না পড়ে তা নিশ্চিত করার জন্য ছোটখাটো সব ব্যবস্থা নেয়, যেমন প্রতি শিফটের পর তাদের হাত ও শরীর থেকে ময়লা ধুয়ে ফেলা। তাদের মধ্যে কয়েকজন সবসময় সেলের বাইরে থাকে। প্রহরী এবং এমন যে কোনো ব্যক্তির ওপর নজর রাখে যে তাদের সন্দেহ করতে পারে। তারা নিচতলা এবং দোতলার মধ্যে আরেকটি গর্ত তৈরি করে যাতে তাদের সিঁড়ি দিয়ে মাটি স্থানান্তর করতে না হয়। অবশেষে কাজের গতি বেড়ে যায়। এই সবকিছুর মধ্যেও দলটি অন্য বন্দীদের সাথে মেলামেশা চালিয়ে যায়। কেউ যাতে তাদের সন্দেহ না করে তা নিশ্চিত করতে তারা বিরতির সময় খেলাধুলা করে এবং যথারীতি টিভি দেখে। একটি ফুটবল ম্যাচের সময় অস্কার রাফায়েলকে বলে যে তারা কি মতলবে আছে তা সে জানে। সেও দলটির অংশ হতে চায়, কিন্তু গুজব আছে যে নিজের লোকেদের বিরুদ্ধে খবর দেওয়ার কারণে সে জেলে আছে। তবুও লিওন তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দৃশ্যে জার্মান রাফায়েলকে বলে যে বাইরের সাহায্য ছাড়াই যদি তারা নিখুঁত সুড়ঙ্গ তৈরি করে, তবুও তারা কখনোই পালাতে পারবে না। দলের কিছু সহকর্মী বিক্ষোভকারী এখনো বাইরে আছে। বন্দীরা যদি তাদের কোনো বার্তা পাঠাতে পারে তবে তারা অবশ্যই সাহায্য করতে আসবে। 182তম দিনে সাক্ষাতের দিন উপলক্ষে রাফায়েলের স্ত্রী তার সাথে দেখা করতে আসেন। তিনি তাকে তাদের পরিকল্পনার কথা বলেন এবং দলের বাকিদের জানাতে বলেন। সাক্ষাতের পরেও মহিলাটি অনেকক্ষণ ধরে রাস্তায় যেতে যেতে বিষয়টি নিয়ে ভাবেন। এরপর আসে 200তম দিন। কাজ যথারীতি চলছিল এবং
গিটারিস্ট টানেলের ভেতরেই ছিল। হঠাৎ করে পুরো পুলিশ বাহিনী একটি সারপ্রাইজ তল্লাশির জন্য চলে আসে। লিওন দ্রুত সবাইকে সতর্ক করে দেয়, কিন্তু পরিস্থিতি সামলে গিটারিস্টকে বাইরে নিয়ে আসতে 10 মিনিটেরও বেশি সময় লেগে যায়। কিছু লোক তাকে সাহায্য করতে থাকে আর বাকিরা পুলিশকে থামাতে বাইরে চলে যায়। এদিকে রাফায়েল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বাইরে এসে পুলিশদেরকে অপমানজনক কথা বলতে থাকে। এর ফলে দুই পক্ষের মধ্যে একটি মারামারি শুরু হয়ে যায়। এতে গিটারিস্ট বেরিয়ে এসে গর্তটি বন্ধ করার জন্য যথেষ্ট সময় পায়। কমান্ডার আন্দ্রেড তাদের রোদের নিচে শাস্তি হিসেবে দাঁড়িয়ে থাকতে বলে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত, এবং সেই দিনের জন্য তাদের খাবারও অফ করে দেওয়া হয়। অন্যদিকে আমরা রাফায়েলের স্ত্রীকে দেখতে পাই, যে কিনা পার্টির সদর দপ্তরে যায়, কিন্তু তাকে সাহায্য করতে মানা করে দেওয়া হয়। তবে সে হাল ছাড়ে না এবং লিওনের বাবা, জার্মানের স্ত্রী ও রাফায়েলের পুরনো সহযোগীর সাথে দেখা করে। তারা সবাই বাইরের দিক থেকে সাহায্য করতে রাজি হয়। এরপর দৃশ্যটি চলে যায় 392তম দিনে। টানেলটি এখন বেশ গভীর হয়ে গেছে এবং ভেতরের অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এই সমস্যার সমাধানের জন্য তারা সুতার এবং তার দলকে অন্তর্ভুক্ত করে। সে একটি নল এবং ফ্যানের মতো একটি কাঠামো তৈরি করে যা টানেলের ভেতরে বাতাস সরবরাহ করতে পারে। এরপর বিগট নামের এক পাতলা গড়নের লোকের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমান্ডার তাকে ডেকে পাঠান এবং বিনিময়ে 1 প্যাকেট সিগারেট দিয়ে বন্দীদের খবরাখবর জানতে চান। তিনি তাকে বলেন যে আমার সন্দেহ হচ্ছে বন্দীরা নিশ্চয়ই আমার অগোচরে কিছু একটা ফোন দিয়ে আসছে। তুমি যদি এ ব্যাপারে কিছু জেনে থাকো তাহলে আমাকে বলো। সে বলে তারও ঠিক তাই মনে হচ্ছে, কিন্তু সে নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তাই সে চেষ্টা করবে খবর বের করার জন্য, এবং খবর বের হলেই সে কমান্ডারকে অবগত করবে। এরপর আমরা দেখতে পাই রাফায়েল জানতে পারে যে টানেলটি কারাগারের সীমানা পার হয়ে গেছে। সে মাটিতে সেই পাইপটির মাধ্যমে ফুটো করে এবং বাহিরের দিকে গোলাপি রঙের তরল পদার্থ ঢেলে দেয়। এটি রাফায়েলের সহযোগীর চোখে পড়ে, যেটি ছিল তাদের সিগন্যাল। লিওনের বাবা তাকে জানান যে তরলটি এখনো সেই জায়গা থেকে 40 মিটার দূরে রয়েছে যেখানে তারা টানেলটি শেষ করতে চেয়েছিল। 558তম দিনে শহরটি একটি ভূমিকম্পে কেঁপে ওঠে। লিওন টানেলের ভেতরের ব্যক্তিকে বাঁচাতে ছুটে যায়। ভাগ্যক্রমে কেউ আহত হয় না। লিওনের সাথে এক হুইল চেয়ারে থাকা বন্দির বন্ধুত্ব গড়ে উঠেছে। লিওন তাকে পালানোর প্রস্তাব দিলেও সে রাজি হয় না, কারণ সে জানে সুড়ঙ্গের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। অবশেষে সেই দিনটি আসে যেদিন তারা শেষ ধাপটি কার্যকর করে। সাপ্তাহিক রাতের বিনোদনের জন্য সবাই টিভি রুমে ছিল। এমন সময় একের পর এক বন্দীরা চলে যেতে শুরু করে। প্ল্যান মোতাবেক যখন সবাই একে একে বেরিয়ে যাচ্ছিল, তখন অন্যান্য কয়েদিদের তাদের উপর কোনো সন্দেহ হচ্ছিল না, কারণ শোটাই ছিল এমন বোরিং যে কেউ আসলে সেটা দেখতে আগ্রহ প্রকাশ করছিল না। পর সেই 50 জন কাঙ্ক্ষিত সেলে হাজির হওয়া শুরু করে। লিওন সুড়ঙ্গের প্রবেশ পথের বাইরে দাঁড়িয়ে দেখছে সব বন্দী এসেছে কিনা। মোট 50 জন বন্দী আছে। এদিকে বিগট বন্দীদের অনুপস্থিতি লক্ষ্য করে এবং বাইরে যায়। ঠিক সেই মুহূর্তেই হুইল চেয়ারে থাকা লোকটি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাকে ধাক্কা দেওয়া হয় এবং তাকে ফেলে দেয়। ধাক্কাধাক্কি এবং চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে বাকি বন্দীরাও সেখানে চলে আসে যে কি হয়েছে। তাকে যখন কয়েদিরা জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তখন সে বলে লিওন একটি সুড়ঙ্গ তৈরি করেছে যেটির মাধ্যমে তারা যদি চায় তারা জেল থেকে বাইরে যেতে পারে। একথা শুনে তারা সবাই সেদিকে দৌড় দেয়। ওদিকে বিগট যখন সেলে পৌঁছায়, অস্কার ছাড়া বাকি সবাই টানেলের ভেতরে ঢুকে গেছে। বিগট পুলিশকে বলতে চায়, কিন্তু অস্কার তাকে বাধা দেয় এবং স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করে। কিন্তু সেই ধস্তাধস্তিতে অস্কার নিজেও আহত হয় এবং অন্যদের সাথে টানেলে ঢুকতে পারে না। বাকি 49 জন লোক টানেলের ভেতরেই সারিবদ্ধভাবে ছিল। বাইরের লোকেরা অন্য প্রান্তটি খোলার জন্য অপেক্ষা করছে। রাফায়েলের বন্ধু পথটি খুলে দেয় এবং তারা একে একে সবাই বাইরে বেরিয়ে আসে। রাফায়েলের স্ত্রী তাদের জন্য নতুন পোশাক প্রস্তুত করে আগে থেকে রেখেছিল। তারা সেই পোশাক পরে ফেলে। তারা নদীর ধারে লুকিয়ে থাকে যতক্ষণ না একটি বাস আসে। তারা বাসে উঠে পড়ে, কিন্তু লিওন অস্কারকে নিয়ে চিন্তিত হয়ে তাকে আনতে ফিরে যায়। অন্যদিকে কমান্ডারের কাছে খবর পৌঁছে যায় যে সুড়ঙ্গের মাধ্যমে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গিয়েছে। একথা শুনে কমান্ডার তার মেজাজ হারিয়ে ফেলেন। এরপর জেলখানায় সাইরেন বাজানো শুরু হয়। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সাইরেনের শব্দ শুনে বাসটি অস্কার ও জার্মানকে ছাড়াই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ মুহূর্তে জার্মান বাসে উঠতে পারলেও অস্কার জেলেই রয়ে যায়, কারণ বিগট স্ক্রুড্রাইভার দিয়ে তার কাঁধে যেই আঘাত করেছিল, সেই আঘাত নিয়ে সে কোনোভাবেই সেই সুড়ঙ্গ দিয়ে পার হতে পারত না। আমরা অস্কারকে জেলে বসে বসে কাঁদতে দেখি। অন্যদিকে কমান্ডারকেও এই খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়তে দেখি। পলাতকদের সবাইকে টাকা এবং নকল আইডি কার্ড দিয়ে দেওয়া হয় বাসের মধ্যে। শেষে লিওন রাফায়েলকে বিদায় জানিয়ে তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলে যায়। 1990 সাল থেকে 18 মাস ধরে খোরাখুরির পর এভাবেই 49 জন বন্দী একটি কড়া পাহারায় থাকা কারাগার থেকে পালিয়েছিল, আর সিনেমা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, চিলির এই জেল পালানোর গল্পটি আমাদের একটি
বড় সত্যের মুখোমুখি দাঁড় করায়। মাঝে মধ্যে সিনেমার গল্প যেন বাস্তবতাকে হার মানায়। সাধারণ কিছু মানুষ, ভাঙাচোরা কিছু যন্ত্রপাতি আর মনের ভেতর পাহাড় সমান ইচ্ছাশক্তি, এই তিনের মিলনে যে কি অসাধ্য সাধন করা যায়, এই ৪৯ জন কয়েদি তার জীবন্ত প্রমাণ। আসলে প্রবাদ আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। এই মানুষগুলো প্রমাণ করেছে যে লোহার শিকল বা পাথরের দেয়াল শরীরকে আটকে রাখতে পারলেও মানুষের অদম্য স্বপ্ন আর মুক্তির আকাঙ্ক্ষাকে কখনোই বন্দী করা যায় না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরো রিয়েল লাইফ থ্রিলার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের রদবদল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।